আ- আজকে আমরা কনস্ট্রাকশন প্রসেসের 4 নাম্বার লেকচার শুরু করব। তো যেহেতু আমরা আগে 3টা লেকচার অলরেডি দিয়ে দিয়েছি, তো যারা আগের লেকচারগুলোতে অ্যাটেন্ড করেন নাই তারা অবশ্যই সেই লেকচারগুলো আমাদের এই চট্টগ্রাম পলিটেকনিকের যে অনলাইন গ্রুপ আছে ফেসবুকের, সেই গ্রুপে পাবেন। আর সেখান থেকে আপনারা আগের লেকচারগুলো ফলো করবেন, কেননা আমরা সেই লেকচারের পর থেকে সে 3টা লেকচারে যা পড়ছি তারপর থেকে আজকে 4 নাম্বার লেকচার শুরু করব। তো আমি একটু রিভিউ করে যাচ্ছি আসলে আমরা এই আগের 3টা লেকচারে কি কি নিয়ে আলোচনা করছিলাম, কি কি আমরা আমরা শুরু করেছিলাম আমাদের কংক্রিট নিয়ে। প্রথম চ্যাপ্টার ফিচার অফ কংক্রিটের প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, হোয়াট ইজ কংক্রিট, মানে কংক্রিটটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তারপরে হচ্ছে আমরা কংক্রিটের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলাতে কি কি ম্যাটেরিয়ালস ইউজ হয়ে থাকে জেনারেলি সেইগুলা আলোচনা করছিলাম। এরপরে আমরা ফ্রেশ কংক্রিট আর হার্ডেন কংক্রিট কোনটা সেটা সম্পর্কে আলোচনা করছিলাম। কম্পোনেন্ট অফ কংক্রিট নিয়ে আলোচনা করছিলাম, অর্ডিনারি কংক্রিটের যে কম্পোনেন্ট সেগুলা। তারপরে আমরা মডার্ন কংক্রিটের কম্পোনেন্ট নিয়ে আলোচনা করছিলাম, মডার্ন কংক্রিটের যে কেমিক্যাল অ্যাডমিক্সচার ইউজ করা হচ্ছে, তারপরে মিনারেল অ্যাডমিক্সচারগুলো যে কোথায় ইউজ করা হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তারপর হচ্ছে আমরা সিমেন্ট এবং পানির মধ্যে যে রিয়াকশন, হাইড্রেশন রিয়াকশন, সেই রিয়াকশন সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। কম্পোনেন্ট অফ কংক্রিট, কংক্রিটের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোর একটা রাফ কম্পোজিশন, আমরা যে এলিমেন্ট যে কম্পোনেন্টসগুলো ইউজ করতেছি, সিমেন্ট, ওয়াটার, ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, এগুলার যে একটা মোটামুটি একটা রাফ কম্পোজিশন কিরকম হয়ে থাকে সাধারণ কংক্রিটে সেটা সম্পর্কে আমরা আলোচনা করছি। আমরা আলোচনা করছিলাম এগ্রিগেট কেন ইউজ করা হয়, কোর্স এগ্রিগেট কেন ইউজ করা হয়, ফাইন এগ্রিগেট কেন ইউজ করা হয়। তার মানে হচ্ছে এগ্রিগেটের ফাংশনগুলা কি কি সেগুলো নিয়ে আমরা আমাদের আগের লেকচারগুলোতে আলোচনা করছিলাম, কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেটের। এরপরে আমরা গত লাস্ট ক্লাসে টাইপস অফ কংক্রিট, টাইপস অফ কংক্রিটে আসছিলাম। টাইপ অফ কংক্রিট, কংক্রিটকে কিভাবে ক্লাসিফাইড করা হয় সেটা সম্পর্কে আমরা বলছিলাম যে বাইন্ডিং ম্যাটেরিয়ালসের উপর ভিত্তি করে, ডিজাইনের উপর ভিত্তি করে, পারপাসের উপর ভিত্তি করে। এরপর আমরা যে কংক্রিট বাইন্ডিং ম্যাটেরিয়ালসের উপর ভিত্তি করে যে 2 প্রকার, সিমেন্ট কংক্রিট, লাইম কংক্রিট, এতটুকু আমরা শেষ পর্যন্ত আলোচনা করছিলাম। তো আমরা বলছিলাম কি, আমাদের যে কংক্রিটটা সিমেন্ট কংক্রিট কোনটাকে বলে, যদি বাইন্ডিং ম্যাটেরিয়ালস হিসেবে কোনো কংক্রিট তৈরি করার সময় যদি সিমেন্ট ইউজ করা হয় তাহলে সেটাকে আমরা বলি কি, সিমেন্ট কংক্রিট। তো অ্যাজ ইউজুয়াল আমরা এই যে সিমেন্ট কংক্রিটটা থাকবে, সেই সিমেন্ট কংক্রিটের মধ্যে অন্যান্য ম্যাটেরিয়ালসগুলো আমাদের ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, তারপরে ওয়াটার, এগুলো তো থাকবেই। শুধুমাত্র আমরা এখানে বলছিলাম কি সিমেন্ট কংক্রিট হচ্ছে কোনটা যেখানে আমরা বাইন্ডিং ম্যাটেরিয়ালস হিসেবে সিমেন্টটা ইউজ করে থাকি। এরপরে আমরা আহ, সাধারণত সিমেন্ট কংক্রিটের যে প্রপোর্শন, আমরা স্পেসিফিক একটা প্রপোর্শনের কথা বলছিলাম সংজ্ঞাতে। কংক্রিটের যখন সংজ্ঞা আমরা আলোচনা করছিলাম যে একটা নির্দিষ্ট অনুপাতে আমাদের কংক্রিটের এলিমেন্টসগুলো বা কম্পোনেন্টসগুলো একটা নির্দিষ্ট অনুপাতে কি করা হয়, মিক্স করা হয়। সেই মিক্সটা সম্পর্কে আমরা যদিও পরবর্তীতে ডিটেলস আলোচনা করবো। আমি এখানে বলছিলাম সাধারণত কি রকম হয়ে থাকে। 1 পার্ট সিমেন্ট বলতে বোঝাচ্ছে কি এখানে 1 অংশ সিমেন্ট। আমরা যদি বলি এখানে 1 অংশ বলতে 1 ব্যাগ যদি বলি, তো অন্যগুলাকে সেভাবে আমরা ডিফাইন করব। অন্যগুলা হচ্ছে কি 2 নাম্বার, আমরা এখানে রেশিওর ক্ষেত্রে বলছিলাম প্রথমটা হচ্ছে আমাদের কিসের, বাইন্ডিং ম্যাটেরিয়ালস এর রেশিও, 2 নাম্বারটা হবে ফাইন এগ্রিগেটের রেশিও, তারপরে 3 নাম্বারটা হবে আমরা এখানে কোর্স এগ্রিগেটের রেশিওটা হবে। কোর্স এগ্রিগেট হিসেবে আমরা যে ম্যাটেরিয়ালসটা ইউজ করে থাকি না কেন, সেটা কোহা হতে পারে, ব্রিক চিপস হতে পারে, স্টোন চিপস হতে পারে, যেটাই হোক না কেন। তো এখানে 1 থেকে 8, 1 থেকে 8 মানে বোঝাচ্ছে কি আমরা যদি 1 অংশ বা এক, এখানে যদি আমি সরাসরি বলি 1 অংশ না বলে 1 ব্যাগ বলি, এটা আমরা কিসে আমরা এগুলা প্রকাশ করি সেটা সম্পর্কে আমাদের অবশ্যই পরবর্তীতে আলোচনা আসবে। যে কংক্রিটকে আমরা ব্যাচিং করি, ব্যাচিং সম্পর্কে আমরা পরবর্তীতে আসবো। প্রপোর্শন কিভাবে করি সেটা সম্পর্কে আমরা আসবো। তার একটু জেনারেল আইডিয়া দিচ্ছি, সেটা হচ্ছে কি
1 থেকে 8, তার মানে হচ্ছে এখানে 1 ব্যাগ হলে এখানে 1 ব্যাগ হইতে পারে, 2 ব্যাগ হইতে পারে, 3 ব্যাগ হতে পারে। এটা কিসের উপর নির্ভর করবে? আমরা কি কাজে কংক্রিটটা ইউজ করতেছি, সেই কংক্রিটের কোয়ালিটি, স্ট্রেংথ, এগুলোর উপর নির্ভর করে আমরা এগুলা ভেরি করি। ঠিক সেম ভাবে এটা কোর্স এগ্রিগেটের এই যে রেশিও, এগুলো আমরা ডিফাইন করে থাকি মিক্স ডিজাইনের মাধ্যমে। সিমেন্ট কংক্রিট আমরা বলছিলাম কি, এখন ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কে আমরা কি করি, যেহেতু সিমেন্ট বেশি স্ট্রেংথ দেয় এবং এটা বেশি স্থায়িত্বতা দিচ্ছে, সেজন্য আমরা সিমেন্ট কংক্রিটটাকে প্রেফার করে বেশি। এরপরে লাইম কংক্রিট। যদি লাইম কংক্রিট কোনটা, যদি আমাদের বাইন্ডিং ম্যাটেরিয়ালস হিসেবে যদি আমরা কি ইউজ করি, লাইম ইউজ করি, তার মানে চুন চুন যদি আমরা ইউজ করি, তখন সেই কংক্রিটটাকে আমরা লাইম কংক্রিট হিসেবে ডিফাইন করে থাকি। তো এখানে আমরা সাধারণত কি করি, লাইম কোন ধরনের লাইম, হাইড্রোলিক লাইম। হাইড্রোলিক মানে হচ্ছে কি, হাইড্রোলিক লাইম কোনগুলা, যেগুলা হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড অর স্ল্যাকেট লাইম, আমরা যেগুলো হাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যে যারা কি করে পানির সাথে বিক্রিয়া করে, হাইড্রেশন বিক্রিয়া করে সেট হয়। যেটা করবে কি, আমরা যদি পানি, হাইড্রোলিক যে পানির সাথে অবশ্যই বিক্রিয়া করবে, সেগুলাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকি। তো আমরা এই কোর্সে লাইম কংক্রিট নিয়ে তেমন বেশি আলোচনা করব না, কেননা এখন বর্তমান মডার্ন কংক্রিটে বা মডার্ন কনস্ট্রাকশনে লাইম কংক্রিটটা তেমন ইউজ হয় না বললে চলে, খুব কম কাজে ইউজ করা হয়, অথবা খুব গুরুত্বপূর্ণ না সেরকম কাজে ইউজ করা হয়। শুধুমাত্র কিসের জন্য, কস্ট ইফেক্টিভ করার জন্য, বা কস্টটা একটু কম হওয়ার জন্য। তো এখানে আমি একটু আলোচনা করে যাই, সেটা হচ্ছে কি, সাধারণত যদি কংক্রিটটা লাইমের হয়ে থাকে, সেই লাইমটা আমরা সিমেন্ট কংক্রিট যেটা, সেটার ব্যাপারে পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। যেহেতু এটা নিয়ে আমরা বলছি কি আলোচনা হবে না তেমন, সেজন্য আমি একটু বলে যাচ্ছি। সেটা হচ্ছে কি, আমরা যদি লাইম দিয়ে কংক্রিটটা তৈরি করি, সেই লাইম কংক্রিটটা কতক্ষণের ভিতরে আমাদের ইউজ করতে হবে, কমপ্লিট উইদিন 3 আওয়ার্স অফ অ্যাডিং ওয়াটার। তার মানে হচ্ছে কি, আমরা চুনের সাথে পানি দেওয়া 3 ঘন্টার মধ্যে আমাদেরকে লাইম কংক্রিটটা ইউজ করে ফেলতে হবে। আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে পড়ে আসছেন। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে পড়ছেন কি, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে আপনাদের সিমেন্টের যেই সেটিং টাইম, সেটা ইনিশিয়াল সেটিং টাইম, ফাইনাল সেটিং টাইম সম্পর্কে পড়ে আসছেন। তো ইনিশিয়াল সেটিং টাইমের আগে আমরা কি বলি, সিমেন্ট কংক্রিট হলে সেটা ইনিশিয়াল সেটিং টাইমের আগেই হচ্ছে ইউজ করে ফেলা বেটার। তো এইখানের ক্ষেত্রে আমরা সেই সম্পর্কে ডিটেলস পরে আসবো। তো লাইম কংক্রিটের ক্ষেত্রে বলছে কি, লাইম কংক্রিট যদি আমরা লাইম যদি ইউজ করি, তাহলে লাইমটাতে পানি মিশানো 3 ঘন্টার মধ্যে কি করে ফেলতে হবে, কংক্রিটটা প্রিপেয়ার করার পরে মধ্যে প্লেস করে ফেলতে হবে। তার মানে আমরা যেখানে কংক্রিটটা ইউজ করব, সেখানে কংক্রিটটা ব্যবহার করে ফেলতে হবে। এরপরে হচ্ছে কংক্রিট শুড বি কিউর। কিউর শব্দটা হয়তো আপনাদের কাছে প্রথম নতুন শব্দ, কিউর। আমরা এটাকে বলি কি, কিউরিং। আপনারা অবশ্যই, যেহেতু সব জায়গায় কনস্ট্রাকশন হয়, সেই সেই জিনিসটা দেখার কথা, যে আমরা কংক্রিট ঢালাই করার পরে একটা নির্দিষ্ট সময় পরে কি করি, পানি দিয়ে ভিজাই। অনেক প্রসেস আছে, সেই সেই প্রসেসগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, কিউরিংটা। তো এখানে বলছে কি, কংক্রিট শুড বি, এটা হচ্ছে লাইম কংক্রিটের কথা। অবশ্যই অবশ্যই মনে রাখবেন, এটা শুধুমাত্র লাইম কংক্রিটের ক্ষেত্রে। লাইম কংক্রিট ফর কতদিন কিউরিং করতে হয়, তার করতে হবে অ্যাটলিস্ট 10 ডেজ, অ্যাটলিস্ট 10 ডেজ, শুধুমাত্র লাইম কংক্রিটের ক্ষেত্রে। পরবর্তীতে আমরা সিমেন্ট কংক্রিট যেটা হবে, সেটার কিউরিং প্রসেস, কিউরিং কতদিন করতে হবে, কিভাবে করতে হবে, কোন স্ট্রাকচারের জন্য কতদিন কিউরিং করলে ভালো, সেটা সম্পর্কে আমরা ডিটেলস পরে আলোচনা করব। এটা শুধুমাত্র লাইম কংক্রিট যদি হয়ে থাকে, তাহলে বলছে কি মিনিমাম 10 ডেজ কিউরিং করতে হয়। তো আমরা এখানে আগে বলছি লাইম কংক্রিট কোথায় ইউজ হয়, জেনারেলি ইউজড ফর সেক অফ ইকোনমি। তার মানে হচ্ছে কি, যদি আমার স্ট্রাকচারটা কম খরচে করতে হয়, অবশ্যই কোনো একটা স্ট্রাকচার কম খরচ আমি তখনই করতে যাব, তখন কখন, যখন স্ট্রাকচারটা তেমন গুরুত্বপূর্ণ না। এখন আমি একটা খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, যেটাতে অনেক লোড আসবে, অনেক হাই স্ট্রেংথের কংক্রিট দরকার, বা অনেক বেশি দিনের জন্য আমাদের স্ট্রাকচারটা তৈরি করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা লাইম কংক্রিট সাধারণত ইউজ করব না। তো এখানে সেটাই বলছে কি, প্রাচীন প্রাচীন স্থাপনাগুলোতে কিন্তু যখন কংক্রিট, সিমেন্টটা কি হয় নাই, আবিষ্কার হয় নাই, তখন কি হইতো, লাইমটা ইউজ হইতো। তো এখানে
আমরা এখন বর্তমানে সাধারণত লাইম কংক্রিটটা জলছাদ হিসেবে আমরা ছাদের উপরে জলছাদ বলি, সেই জলছাদের ক্ষেত্রে লাইম কংক্রিটটা এখন ইউজ হয়ে থাকে, এখনো ইউজ হয়ে থাকে আর কি, যেহেতু সেটাতে কোনো ধরনের তেমন বেশি গুরুত্বপূর্ণ না, যেটাতে কম বেশি লোডের কোনো ব্যাপার স্যাপার থাকে না, সে কারণে এই লাইম কংক্রিটটা ইউজ করা হয়ে থাকে। তো আমরা এই ব্যাপারে গত ক্লাসে আলোচনা করছিলাম যে কেন আমরা সিমেন্টটাকে এখন বেশি প্রেফার করি লাইম কংক্রিটের তুলনায়। তো আমি যেহেতু এটা গত ক্লাসে আলোচনা করছি সেই দিকে আর যাব না, সেটা আপনারা যদি যারা মিস করে থাকেন তারা আগের লেকচারগুলো দেখে নেবেন। এরপরের টপিকসটা আমরা আসছিলাম কি, এতক্ষণ আমরা বাইন্ডিং ম্যাটেরিয়ালস এর ভিত্তিতে কংক্রিটকে ক্লাসিফাইড করছি। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে, ডিজাইন অফ কংক্রিট। আমরা কংক্রিটকে ডিজাইন করব, সেই ডিজাইন অফ কংক্রিটের উপর ভিত্তি করে আমাদের কংক্রিটকে কয় ভাগে ভাগ করা হয়েছে, ডিজাইন অফ কংক্রিটের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্লেন সিমেন্ট কংক্রিট, যেহেতু এখন বর্তমানে আমরা সিমেন্টটাই বেশি ইউজ করে থাকি সেজন্য আমরা এখানে সরাসরি সিমেন্টটা ইউজ করলাম, প্লেন সিমেন্ট কংক্রিট বা পিসিসি বলে। 2 নাম্বার হচ্ছে রেইনফোর্সড সিমেন্ট কংক্রিট বা আরসিসি। 3 নাম্বার হচ্ছে প্রি স্ট্রেসড সিমেন্ট কংক্রিট বা পিএসসিসি। তো এখানে একটা ব্যাপার হয়তো আমরা পরবর্তীতে লক্ষ্য করব যে এই যে প্রি স্ট্রেস 3 নাম্বার যে কংক্রিটের কথা বলছি সেটা মেইনলি রেইনফোর্সড কংক্রিট, সেটা তো আমরা রেইনফোর্স কংক্রিটের মতোই। তো এখানে অনেক ক্ষেত্রে এটাকে আলাদাভাবে এখন ডিফাইন করা হচ্ছে, কেন, কারণ এটাতে আলাদা একটা প্রপার্টিস আছে, সেটা আমরা আলোচনা করব কেন এটার নাম এখানে প্রি স্ট্রেস আসলো। তো আমরা বলছি কি এটার সাথে এটা সেমই, কিন্তু এখানে কিছু একটা শব্দ যেটা প্রি স্ট্রেস আসছে এটা আর কিছু ক্রাইটেরিয়া আমাদেরকে মেনটেন করতে হয় আর কি। তো আমরা এটাকে নর্মালি ডিজাইনের উপর ভিত্তি করে 2 প্রকারও বলতে পারি, যে প্লেন সিমেন্ট কংক্রিট, রেইনফোর্স সিমেন্ট কংক্রিট। কেননা প্রিস্ট্রেস সিমেন্ট কংক্রিটটাও কি এক প্রকারের রেইনফোর্সড কংক্রিট। ঠিক আছে, তারপরেও যেহেতু আমাদের এখানে আমরা এখন বর্তমানে এটাকে আলাদা করে ডিফাইন করা হচ্ছে সেজন্য আমরা এখানে এটাকে আলাদাভাবে দেখাইলাম। এছাড়াও আমরা অনেক কংক্রিটের নাম শুনবো আমরা, আপনাদের একটা চ্যাপ্টার আছে মেবি সিক্স চ্যাপ্টার, ষষ্ঠ অধ্যায়, সেখানে দেখবেন স্পেশাল কংক্রিট, স্পেশাল টাইপ কংক্রিট কিছু আছে, সে স্পেশাল টাইপ কংক্রিটের মধ্যেও এই প্রিস্টেস কংক্রিটটা আছে আর কি। এছাড়াও আরো অনেকগুলো আছে, ফেরো সিমেন্ট নিয়ে হয়, সিমেন্ট কংক্রিট আছে, তারপর হচ্ছে ফাইবার রেইনফোর্সমেন্ট কংক্রিট। তো স্পেশাল কংক্রিট নিয়ে আমরা ওই চ্যাপ্টারে আলোচনা করব। এখানে যেহেতু আমরা প্রাথমিকভাবে ডিজাইনের উপর ভিত্তি করে কংক্রিটকে এই 3 ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে আমরা আসছি এখন কি প্রথম যে প্রকারভেদ, সেটা হচ্ছে কি প্লেন সিমেন্ট কংক্রিট। প্লেন সিমেন্ট কংক্রিট কোনটাকে বলছে, এখানে যে ইয়েটা লেখা আছে দেখেন আপনারা, যে দ্য সিমেন্ট কংক্রিট ইন হুইচ, যে কংক্রিটে কি হবে না, নো রেইনফোর্সমেন্ট, এই শব্দটা আপনারা নতুন শুনেছেন। আমি গত ক্লাসে হয়তো একটু করে আলোচনা করছিলাম যে রিইনফোর্সমেন্টটা কি, আমরা একটু আসছি পরে। তো বলছে কি সিমেন্ট কংক্রিট ইন হুইচ নো রেইনফোর্সমেন্ট ইজ প্রোভাইডেড, তার মানে হচ্ছে যেখানে আমরা যে কোনো একটা স্ট্রাকচার তৈরি করার সময় শুধুমাত্র যদি কংক্রিট দিয়ে তৈরি করি, সেখানে কংক্রিট ছাড়া আর কোনো ম্যাটেরিয়ালস ইউজ করব না। আপনারা এখন অবশ্যই দেখে থাকবেন যে আমাদের স্ট্রাকচারগুলোতে রড ইউজ করা হয়, সেটাতে আমরা পরে আসতেছি। তার মানে হচ্ছে কি সিমেন্ট কংক্রিট ইন হুইচ নো রেইনফোর্সমেন্ট, কোনো ধরনের রেইনফোর্সমেন্ট ইউজ হবে না, সেটাকে আমরা বলছি কি প্লেন সিমেন্ট কংক্রিট, শুধুমাত্র কংক্রিট দিয়ে যদি কোনো একটা স্ট্রাকচার তৈরি করে থাকে। তো এই ধরনের কংক্রিট বলছে কি দিস টাইপ অফ কংক্রিট ইজ স্ট্রং ইন টেকিং কম্প্রেসিভ স্ট্রেস। এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্লেন কংক্রিট কিসে শক্তিশালী, কম্প্রেসিভ স্ট্রেংথ, স্ট্রেস, বা আমরা এটাকে পরবর্তীতে স্ট্রেংথ বলবো। স্ট্রেস স্ট্রেংথ কোনটা আমরা এগুলো আস্তে আস্তে আসবো আর কি। বাট উইক ইন টেকিং টেনসাইল স্ট্রেস, দুইটা কথা এখানে গুরুত্বপূর্ণ, এই দুইটার উপরে আমরা পরবর্তীতে আমাদের সব ধরনের স্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে এই কথাগুলো আসবে। তার মানে হচ্ছে কি কংক্রিটটা হচ্ছে কি স্ট্রং, শক্তিশালী কিসে, টেকিং কম্প্রেসিভ স্ট্রেস। স্ট্রেসটা কি, কম্প্রেসিভ স্ট্রেসটা কি,
টেনসাইল স্ট্রেস কি আমি একটু করে আলোচনা করব। আপনারা হয়তো ফিজিক্সেও হয়তো পড়ে আসছেন, ইঞ্জিনিয়ারিং ম্যাথসেও হয়তো থাকতে পারে। পরবর্তীতে যখন আপনারা থিওরি অফ স্ট্রাকচার বা স্ট্রাকচার মেকানিক্স, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এগুলাতে যাবেন, সেখানে আরো ডিটেলস আলোচনা আসবে। যেহেতু এই দুইটা শব্দ আসছে, আমি একটু করে আলোচনা করব পরবর্তীতে। তো এই কথা এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে কি প্লেন কংক্রিট হচ্ছে কোনটা, যেখানে কোনো ধরনের রেইনফোর্সমেন্ট ইউজ করা হয় না, যে সেটাকে আমরা প্লেন কংক্রিট বলবো। তো প্লেন কংক্রিটটা কি হয়, কম্প্রেসিভ স্ট্রেস বা নিতে পারে বেশি শক্তিশালী, আর টেনসাইল স্ট্রেস নিতে পারে না। কেন নিতে পারে না? কারণ হচ্ছে কি, এই যে কংক্রিট আমরা বলতেছি, সে কংক্রিটের কংক্রিট শক্তিশালী হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস নেওয়াতে আর কি। তাহলে এখন আমরা বলতে পারি রেইনফোর্স সিমেন্ট কংক্রিটটা কোনটা। দ্য সিমেন্ট কংক্রিট ইন হুইচ, কি বলা হচ্ছে এখানে, দ্য সিমেন্ট কংক্রিট ইন হুইচ রিইনফোর্সমেন্ট ইজ প্রোভাইডেড অর এমবেডেড। তো এমবেডেড মানে হচ্ছে কি, কোনো কিছুর সাথে একটা ফার্মলি অ্যাটাচ করা। তার মানে এখানে আপনারা দেখতেছেন যে কংক্রিটের ভিতরে আমরা যে স্টিল রডগুলো ইউজ করতেছি, এগুলাকে রিইনফোর্সমেন্ট বলে। তো এগুলাকে আমরা ভালোভাবে স্থাপন করছি কংক্রিটের মধ্যে বা অ্যাটাচ করতেছি। আহ, কিসের জন্য? ফর মেকিং কং টেকিং টেনসাইল স্ট্রেস। তো আমরা এর আগে বলে আসছি যে প্লেন কংক্রিটটা কি কম্প্রেসিভ স্ট্রেস নিতে পারে বেশি, কিন্তু টেনসাইল স্ট্রেস নিতে পারে খুবই কম। আমরা যখন টেস্ট করব কম্প্রেসিভ টেস্ট, টেনসাইল টেস্ট কংক্রিটের, তখন দেখব সাধারণত কংক্রিটের যে কম্প্রেসিভ স্ট্রেংথ থাকে, তার টেনসাইল স্ট্রেংথ তার 10%-এর কাছাকাছি থাকে। তার মানে অনেক বেশি কম থাকে। সেজন্য আমরা কোনো স্ট্রাকচার তৈরি করার সময় কংক্রিটকে শুধুমাত্র কম্প্রেসিভ স্ট্রেস নেওয়ার জন্য ব্যবহার করে থাকি। আর যে ধরনের স্ট্রাকচারগুলোতে টেনসাইল স্ট্রেস উৎপন্ন হয়, সেখানে আমরা অন্য একটা ম্যাটেরিয়ালস ইউজ করে থাকি। কিসের জন্য? ফর টেকিং টেনসাইল স্ট্রেস। আমরা এখান থেকে রেনফোর্স সিমেন্ট কংক্রিট ব্যাপারে বলতে পারি যে সিমেন্ট কংক্রিট, যে কংক্রিটে কি হচ্ছে, এমন একটা ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় যে ম্যাটেরিয়ালসটা কি করবে, স্ট্রাকচার যেই টেনসাইল স্ট্রেসটা উৎপন্ন হচ্ছে, সে টেনসাইল স্ট্রেসটা সে আহ, নিবে। তো এখানে আমরা রেইনফোর্সমেন্ট হিসেবে অনেক ধরনেরই ম্যাটেরিয়ালস ইউজ হয়ে থাকে। তো সেই সেই ব্যাপারে আমরা একটু পরে আসব, যে কি কি ম্যাটেরিয়ালস ইউজ হয়ে থাকে। যে জেনারেলি এখানে আপনারা দেখতেছেন যে আমরা কি বলছি জেনারেলি। তাহলে এখন আমরা বলতে পারি রেইনফোর্স সিমেন্ট কংক্রিটটা কোনটা। দ্য সিমেন্ট কংক্রিট ইন হুইচ, কি বলা হচ্ছে এখানে, দ্য সিমেন্ট কংক্রিট ইন হুইচ রিইনফোর্সমেন্ট ইজ প্রোভাইডেড অর এমবেডেড। তো এমবেডেড মানে হচ্ছে কি, কোনো কিছুর সাথে একটা ফার্মলি অ্যাটাচ করা। তার মানে এখানে আপনারা দেখতেছেন যে কংক্রিটের ভিতরে আমরা যে স্টিল রডগুলো ইউজ করতেছি, এগুলাকে রিইনফোর্সমেন্ট বলে। তো এগুলাকে আমরা ভালোভাবে স্থাপন করছি কংক্রিটের মধ্যে বা অ্যাটাচ করতেছি। কিসের জন্য? ফর মেকিং কং টেকিং টেনসাইল স্ট্রেস। তো আমরা এর আগে বলে আসছি যে প্লেন কংক্রিটটা কি কম্প্রেসিভ স্ট্রেস নিতে পারে বেশি, কিন্তু টেনসাইল স্ট্রেস নিতে পারে খুবই কম। আমরা যখন টেস্ট করব কম্প্রেসিভ টেস্ট, টেনসাইল টেস্ট কংক্রিটের, তখন দেখব সাধারণত কংক্রিটের যে কম্প্রেসিভ স্ট্রেংথ থাকে, তার টেনসাইল স্ট্রেংথ তার 10%-এর কাছাকাছি থাকে। তার মানে অনেক বেশি কম থাকে। সেজন্য আমরা কোনো স্ট্রাকচার তৈরি করার সময় কংক্রিটকে শুধুমাত্র কম্প্রেসিভ স্ট্রেস নেওয়ার জন্য ব্যবহার করে থাকি। আর যে ধরনের স্ট্রাকচারগুলোতে টেনসাইল স্ট্রেস উৎপন্ন হয়, সেখানে আমরা অন্য একটা ম্যাটেরিয়ালস ইউজ করে থাকি। কিসের জন্য? ফর টেকিং টেনসাইল স্ট্রেস। আমরা এখান থেকে রেনফোর্স সিমেন্ট কংক্রিট ব্যাপারে বলতে পারি যে কংক্রিটে কি হচ্ছে, এমন একটা ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় যে ম্যাটেরিয়ালসটা কি করবে, স্ট্রাকচার যেই টেনসাইল স্ট্রেসটা উৎপন্ন হচ্ছে, সে টেনসাইল স্ট্রেসটা সে নিবে। তো এখানে আমরা রেইনফোর্সমেন্ট হিসেবে অনেক ধরনেরই ম্যাটেরিয়ালস ইউজ হয়ে থাকে। তো
তো সেই সেই ব্যাপারে আমরা একটু পরে আসব যে কি কি ম্যাটেরিয়ালস ইউজ হয়ে থাকে। যে জেনারেলি এখানে আপনারা দেখতেছেন যে আমরা কি বলছি, জেনারেলি স্টিল রেইনফোর্সমেন্ট, স্টিল বার ইউজ হয়ে থাকে। আমরা রেইনফোর্স সিমেন্ট কংক্রিট নিয়ে আরেকটু আলোচনা করতে চাই, যেহেতু রেইনফোর্স সিমেন্ট কংক্রিটই খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা এতক্ষণ যে বলছিলাম রেইনফোর্স সিমেন্ট কংক্রিট হচ্ছে রেইনফোর্সমেন্ট ইউজ করা কংক্রিটের সাথে, সেখানে আমরা বলছিলাম জেনারেলি স্টিল রড বা স্টিল বারগুলা ইউজ হয়ে থাকে। তো এখানে যে টার্মিনোলজিটা আছে সেটা হচ্ছে কি এসিআই। এসিআই আপনারা নাম শুনছেন হয়তো। এসিআই মানে হচ্ছে আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট। তার মানে হচ্ছে আমেরিকার যে রিসার্চ সেন্টার কংক্রিট নিয়ে, সেটা হচ্ছে এসিআই। এই এসিআই থেকে আমাদের বাংলাদেশের অনেক কিছুই কি করা হয়, কোডিং করা হয় আমাদের কংক্রিটের ক্ষেত্রে। তো সেজন্য আমি এখানে এসিআই কংক্রিট সম্পর্কে কি বলছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আহ, কি লেখা আছে এখানে ডেফিনেশনে? বার্স। বার্স বলছে, আমরা বলছি অবশ্যই স্টিল বার। তারপরে হচ্ছে উইয়ার ও তার স্ট্র্যান্ড, অনেকগুলা তারকে যখন পেঁচিয়ে একটা ম্যাটেরিয়ালসে রূপান্তর করা হয়, সেটা সম্পর্কে আমরা একটু আসবো। আমরা চিত্রগুলো দেখবো, এগুলা কি ফাইবার্স অর আদার স্ল্যান্ডার এলিমেন্টস। স্ল্যান্ডার এলিমেন্টস বলতে কি হচ্ছে চিকন কোনো এলিমেন্টস যেটা কি করবে রেইনফোর্সমেন্ট হিসেবে ইউজ হবে টেনসাইল স্ট্রেস নেওয়ার জন্য, that are embedded in matrix. matrix বলতে এখানে বলছে কংক্রিটের সাথে, such that they act together to resist forces। তার মানে হচ্ছে শুধুমাত্র স্টিল বার না, এখানে তারপরে তারের সাথে অনেকগুলা তার একসাথে পেঁচিয়ে যেটা তৈরি করা হয় স্ট্র্যান্ডস, তারপরে ফাইবার এবং আরো অনেক ধরনের ম্যাটেরিয়ালস ইউজ হতে পারে। সেই ম্যাটেরিয়ালসটা যদি কি হয় টেনসাইল স্ট্রেস নিতে পারে কম্পারেটিভলি কংক্রিটের থেকে বেশি, বা কংক্রিটকে টেনসাইল স্ট্রেস নিতে সাহায্য করে, তাহলে সেটাকে আমরা রেইনফোর্সমেন্ট হিসেবে প্রোভাইড করতে পারি। তো এক এক রেইনফোর্সমেন্টের অবশ্যই ডিউরাবিলিটি এবং স্টেবিলিটি হয়তো এক এক রকম হবে। এরপর বলছে কি মোস্ট কংক্রিট ইজ ফর কনস্ট্রাকশন ইজ এ কম্বিনেশন অফ কংক্রিট অ্যান্ড রেইনফোর্সমেন্ট। তার মানে এখন বর্তমানে যে কনস্ট্রাকশন, সে কনস্ট্রাকশনের ম্যাক্সিমামই হচ্ছে কি কংক্রিট এবং রেইনফোর্সমেন্টের সহযোগে তৈরি করা হচ্ছে। তার মানে রেইনফোর্স সিমেন্ট কংক্রিটের দ্য পারপাস অফ রেইনফোর্সমেন্ট ইজ টু প্রোভাইড অ্যাডিশনাল স্ট্রেংথ ফর কংক্রিট। আমরা এটা অলরেডি বলে আসছি, কংক্রিটে অ্যাডিশনাল স্ট্রেংথ দিবে টেনশনের ক্ষেত্রে। দ্য স্টিল প্রোভাইডস অল দ্য টেনসাইল স্ট্রেস হোয়ার কংক্রিট ইজ ইন টেনশন। তার মানে আমরা যখন ডিজাইন করব কোনো একটা স্ট্রাকচার, তখন ধরে নিব, আমরা যদিও বলছি কংক্রিট টেনসাইল স্ট্রেস নিতে পারে অল্প, কিন্তু তারপর আমরা যখন ডিজাইন করব তখন ধরে নিব কংক্রিটকে শুধুমাত্র কম্প্রেসিভ স্ট্রেস নেওয়ার কাজ করবে সে, আর টেনসাইল স্ট্রেস নেওয়ার জন্য আমরা আলাদা একটা রেইনফোর্সমেন্ট হিসেবে আলাদা একটা ম্যাট্রিক্স ইউজ করব, অ্যাজ ইন বিমস অর স্ল্যাবস। বিম স্ল্যাব ইট সাপ্লিমেন্ট দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ অফ দ্য কংক্রিট ইন কলাম। তার মানে হচ্ছে এখানে যে লাইনটা বলা হচ্ছে, আমরা যদিও বলছি যে কংক্রিটটি কম্প্রেসিভ স্ট্রেস নিবে, কিন্তু তারপরেও যখন কলাম হবে, কলামের ক্ষেত্রে আমরা কম্প্রেসিভ স্ট্রেস নেওয়ার জন্য কি করে থাকি, রেইনফোর্সমেন্ট ইউজ করে থাকি। অ্যান্ড ওয়ালস, আমরা শেয়ার ওয়ালেও সেটা হতে পারে একই কথা, কম্প্রেসিভ স্ট্রেসের জন্য রেইনফোর্সমেন্টটা ইউজ হতে পারে। It provides extra shear strength over and above of concrete in beams। তার মানে আমরা শুধুমাত্র কম্প্রেসিভ স্ট্রেস, টেনসাইল স্ট্রেসের জন্য, কম্প্রেসিভ স্ট্রেসের জন্য না, শিয়ার স্ট্রেংথ নেওয়ার জন্য কি করব, রেইনফোর্সমেন্ট ইউজ করব। যে শিয়ার স্ট্রেসটা কি হবে, কংক্রিট যা নিতে পারবে তার চেয়ে বেশি শিয়ার স্ট্রেস যখন উৎপন্ন হয় আর কি। তো এই হলো মোটামুটি আমাদের রেইনফোর্সমেন্ট প্রোভাইডের কারণ। তো আমরা যদি একটু দেখি যে আমাদের যে এখানে কি কি দেওয়া আছে, আমরা হয়তো স্টিল বার অলরেডি দেখে আসছি। এখানে ওয়্যারসটা কি বলছে আমরা একটু যদি দেখি, দেখেন আমি আগে বলছিলাম যে আমাদের একটা সিমেন্ট কংক্রিট আছে, সেটা হচ্ছে ফেরো সিমেন্ট। দেন এখানে যেই রেইনফোর্সমেন্ট হিসেবে যেটা ইউজ করা হয়েছে সেটা কি, সেটা হচ্ছে তারের জালি। এখানে 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 অনেক সময় সেপটিক ট্যাঙ্ক, তারপরে ওয়াটার ট্যাঙ্ক, অথবা এমন কোনো স্ট্রাকচার তৈরি করছে যার
থিকনেস খুবই কম এবং যেখানে লোড আসবে হয়তো অনেক বেশি না আর কি, যেটা সেখানে আমরা আহ, কি ইউজ করতে পারি, এই ফেরো সিমেন্ট হিসেবে আমরা ফেরো সিমেন্ট বলি যেটাতে, সেটাতে হচ্ছে তারের জালি ইউজ করা হয়ে থাকে, সেটাও কি এক প্রকারের রিইনফোর্সমেন্ট। এরপর আমরা যে স্ট্র্যান্ডস বলছিলাম, স্ট্র্যান্ডসটা হচ্ছে কি, আমরা এখানে যে ছবি আছে, ছবিতে খুব সুন্দর করে দেখা যাচ্ছে কি আহ, অনেকগুলা তারের মত সদৃশ কি আছে, এগুলাকে প্যাচ প্যাচ লাগিয়ে একসাথে একটা এলিমেন্টস তৈরি করা হয়েছে। এটা এক একটাতে এক এক পরিমাণ হইতে পারে, এখানে এগুলাতে কম আছে, এগুলা বেশি আছে, এগুলাতে আরো বেশি, 60টা, এভাবে কি অনেকগুলা তারকে যখন আমরা একসাথে পেঁচিয়ে এই যে ম্যাটেরিয়ালসটা তৈরি করা হচ্ছে রিইনফোর্সমেন্ট হিসেবে ইউজ করা হয়, সেটাকে স্ট্র্যান্ড বলতেছে। তো বর্তমানে কিন্তু আমরা যে বলছিলাম ফ্রি স্ট্রেস কংক্রিট, সে ফ্রি স্ট্রেস কংক্রিটের ক্ষেত্রে এই ধরনের রিইনফোর্সমেন্টটাই বেশি প্রোভাইড করা হয়ে থাকে, সেটা আমরা ডিটেলস আরো পরে জানবো। এরপর আমরা বলছিলাম কি ফাইবারস, ফাইবারসটা এখন অনেক এটা হচ্ছে লেটেস্ট রিসার্চ করে ডেভেলপ করা আর কি। তো এটা আসলে আমরা যে এখানে যেগুলা দেখতেছি ছোট ছোট স্টিলের হুক, তারপরে এখানে গ্লাসের ফাইবার, প্রোফাইল, পলিপ্রোফাইলিন, তারপর পলিস্টার, এগুলো হচ্ছে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কি ফাইবার আর কি। এগুলা কিন্তু আমরা মেইনলি কংক্রিটে কি হিসেবে ইউজ করি না, টেনশনাল স্ট্রেস নেওয়ার জন্য ইউজ করা হয় না। এগুলা হচ্ছে শ্রিঙ্কেজ সম্পর্কে আমরা হয়তো এখনো আলোচনা করি নাই। শ্রিঙ্কেজ যদি ডেভেলপ করে কংক্রিটে, টেম্পারেচারের কারণে যদি ছোট ছোট ক্র্যাক দেখা দেয় অনেক সময়, সেই ক্র্যাক গুলা যাতে দেখা না দেয়, সেই শ্রিঙ্কেজের জন্য যে ইফেক্টটা হচ্ছে, যে ক্র্যাক গুলা হয় সেগুলাকে রিমুভ করার জন্য মেইনলি এই ছোট ছোট ফাইবার গুলাও কি ইউজ করা হচ্ছে, কংক্রিটের সাথে ইউজ করা হয়ে থাকে, যাতে সে শ্রিঙ্কেজ ক্র্যাক না করে, বা টেম্পারেচার চেঞ্জের কারণে যে ছোট ছোট ক্র্যাক হয় কংক্রিট তৈরি করার সাথে সাথে, সেই ধরনের ক্র্যাক গুলা যাতে আমাদের স্ট্রাকচারের ডেভেলপ না করে, সেজন্য এই ধরনের ছোট ছোট ফাইবার গুলা ইউজ করা হয়ে থাকে। সে ফাইবার এখনো এটা নিয়ে অনেক রিসার্চ চলতেছে, কোন ধরনের ফাইবারটা বেশি ইফেক্টিভ, তারপরে কোন ধরনের ফাইবারটা ইউজ করলে আহ, কম খরচে করা যায় আর কি। অনেক ধরনের ফাইবার আসতে পারে, আমরা পরবর্তীতে যদি ফাইবার রিইনফোর্সমেন্ট নিয়ে আলোচনা করি তখন দেখব। এরপর এটা নিয়ে আমরা খুব বেশি এই ধরনের ছবি আমরা আহ, আহ, অনেক দেখে থাকি আর কি। বর্তমানে অনেক ট্রল হয় যে বাঁশ ইউজ করা হয় কোন একটা কনস্ট্রাকশনে, বাঁশ বাঁশ ইউজ করা হচ্ছে। আহ, তো এই আসলে এই ছবিটা আনার পিছনে সেই কারণটাই হচ্ছে যাতে এইটা নিয়ে অনেকের কিউরিসিটি থাকে, যে বাঁশ ইউজ করা হচ্ছে, বাঁশটা কেন ইউজ করা হচ্ছে, তারা চুরি করতেছে, হ্যাঁ। যেখানে ইউজ করা হচ্ছে সেখানে হয়তো ইউজ করার কথা ছিল হচ্ছে কি রিইনফোর্সমেন্ট হিসেবে স্টিল বার। সে যে ডিজাইনে যখন বলবে যে যেখানে স্টিল বার ইউজ করা দরকার, সেখানে অবশ্যই ডিজাইন অনুযায়ী ডিজাইনারের যে রিকমেন্ডেশন সে অনুযায়ী ইউজ করতে হবে। তো যেখানে স্টিল বার ইউজ করতে বলা হয়েছে সেখানে অবশ্যই স্টিল বার ইউজ করতে হবে। তাহলে এখানে আমরা যদি দেখতেছি যে বাঁশ ইউজ করছে, বা বাঁশকে কেটে কেটে ইউজ করা হয় অনেক সময়, তো সেটা আসলে টেকনিক্যালি ওকে কিনা। আমরা এতক্ষণ যে আলোচনা করছি সেখানের ক্ষেত্রে বলে আসছি যে রেইনফোর্সমেন্ট হচ্ছে এমন একটা পদার্থ, সেটা যে কোনো পদার্থই হইতে পারে, যেটা কি করবে, টেনশন নিতে পারে। তার মানে হচ্ছে কংক্রিট যেহেতু কম টেনশন নেওয়াতে দুর্বল, তাহলে এমন কোনো ম্যাটেরিয়াল যদি আমরা ইউজ করি যেটা টেনশন নিতে পারবে, সেটাকে আমরা রেইনফোর্সড সিমেন্ট কংক্রিট হিসেবে বলবো। তো আমরা যদি দেখি যে আমাদের যেই বাঁশগুলা আছে সেই বাঁশগুলারও কিন্তু টেনশন নেওয়ার ক্ষমতা আছে, এবং শুধু ক্ষমতা না, টেনশন নেওয়ার ক্ষমতা অনেক বেশি। এগুলা যে ফাইবার গুলা থাকে এই লম্বা লম্বি দিকে বাঁশের ফাইবার গুলা, তার কারণে তার টেনশন নেওয়ার ক্ষমতা কিন্তু অনেক বেশি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি বাঁশটাও কি টেকনিক্যালি ওকে রিইনফোর্সমেন্ট হিসেবে ব্যবহার করার জন্য, হ্যাঁ। তবে তবে আবার এটা মনে করেন যে না, না, হ্যাঁ বাঁশ দেওয়াটা ওকে আর কি, স্যার বলছে, তো আমরা বলছি কি টেকনিক্যালি ওকে, হ্যাঁ। কেন? কারণ বাঁশ যে পদার্থ সেটা কি নিতে পারে, টেনশন নিতে পারে অবশ্যই, সেটাকে টানলে সাথে সাথে কি হয়ে যাবে না, ছিঁড়ে যাবে না। সেজন্য আমরা এখানে টেকনিক্যালি বলতে পারি বাঁশটাও কি রেইনফোর্সমেন্ট হিসেবে ইউজ হতে পারে। কিন্তু কথা হচ্ছে বাঁশটা হচ্ছে কি
তার স্থায়িত্বতা, আমরা যে স্টিল বারগুলা ইউজ করি সেগুলার স্থায়িত্বতা অনেক বছর পর্যন্ত। কিন্তু বাঁশটা হচ্ছে কি একটা সময় কি হয়ে যেতে পারে, পচে যেতে পারে, বা এখানে পোকা হয়ে ইনসেক্ট গিয়ে কি হয়ে হয়ে করতে পারে, সেগুলাকে খেয়ে ফেলতে পারে, ড্যামেজড হয়ে যেতে পারে। মানে তার মানে ৩ ৫ ৪ ৫ বছর বা ১০ বছরের মধ্যে কি হয়ে যাবে, এটা ড্যামেজড হয়ে যায়। তো সেজন্য সেটা কি না, বেটার না আরকি। তো তার মানে এখানে আমরা যদি বলি যে অনেক সময় করা হয় যে বাঁশকে কেটে কেটে ইউজ করা হচ্ছে কোথায়, হয়তো একটা রাস্তা তৈরি করা হচ্ছে সেখানে দেওয়া হচ্ছে। টেকনিক্যালি সেটা কিন্তু ওকে। কেন? কারণ সেখানে হয়তো অনেক বেশি লোড আসবে না, যে লোডের কারণে যে এমন পরিমাণ টেনশন ডেভেলপ করবে না যে সেখানে আমাকে কি দিতে হবে, আহ রড ইউজ করতে হবে, বা আমরা যদি স্টিল বার ইউজ করে অনেক কষ্ট পড়ে যাচ্ছে। তো সে অনেক সময় কি করে কোনো কিছু দেয় না দেয়, তো না দিয়ে হয়তো এটা ইউজ করে। এটা হ্যাঁ, এটা কি হচ্ছে, এটা আমাদেরকে টেনশন প্রোভাইড করতে পারে, তো কিন্তু সেইটার কিন্তু অনেক ব্যাড ইফেক্ট আছে আর কি। তারপরও এটার ইফেক্ট আছে, যে খারাপ দিক আছে। সে কারণে আমরা সেটাকে কি করি না, প্রেফার করি না ইউজ করাটা, কিন্তু অগুরুত্বপূর্ণ কাজ